অরিসের প্রশ্নের কোনো উত্তর দিল না আবরার, বরং সে এমন কিছু করল যা হয়তো অরিস স্বপ্নেও কল্পনা করতে পারেনি। হঠাৎ করেই আবরার এক ঝটকায় অরিসের শার্টের কলার চেপে ধরল। আবরার, এ কি করছিস তুই? অরিস বিস্ময় বলে উঠল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আবরার শার্টের বোতাম একে একে ছিঁড়ে ফেলল। শার্ট খুলে যেতেই স্পষ্ট হয়ে উঠল অরিসের ডান পাশের বুকের সেই গাঢ় কালো দাগ। সেই দাগ, যে দাগ একসময় আবরারের সবচেয়ে প্রিয় ছিল, যে দাগ একসময় ছোট্ট একটা শিশুর ব্যথার চিহ্ন হয়েছিল, আজ সেই দাগই প্রমাণ করে দিল এই শিশুটি আর কেউ নয়, তারই ভাই। আবরারের শূন্যতা, অসহায় অনুভূতি। আবরারের হাত কেঁপে উঠল। এই হাত, যে দিনে 10 জন মানুষ খুন করলেও একবারও কাঁপে না, সেই হাত আজ সামান্য একটা দাগ দেখে কাঁপছে। শরীর শক্ত হয়ে আসছে, বুকের ভেতর যেন এক শূন্যতা। অরিসের অবাক দৃষ্টি। অরিস কিছুই বুঝতে পারছে না। আবরার কেন এমন করছে, কেন তার শরীরের এই দাগের দিকে তাকিয়ে এমন অদ্ভুত প্রতিক্রিয়া দিচ্ছে। সে অবাক হয়ে আবরারের মুখের দিকে তাকিয়েছিল। আবরার এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, অরিস, তুই কে? সত্যিটা বল। অরিসের মুখের কোণে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। সে যেন ঠোঁট চেপে একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর বলল, কেন, জানিস না আমি কে? আমি তোর চিরশত্রু। তার কণ্ঠে চিরপরিচিত বিদ্বেষ আর তীব্রতা। কিন্তু এবার আবরার আর নিজেকে ধরে রাখতে পারল না। হুট করেই সে শক্ত হাতে অরিসকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। ভাইয়ের ফিরে আসা। মিথ্যা বলিস না, আমার সাথে মিথ্যা বলিস না। আবরারের কণ্ঠে ব্যথা, উন্মত্ততা। আমি যে তোর বড় ভাই, এটা কি তুই ভুলে গেছিস? অরিস থমকে গেল। এত বছর ধরে আবরারকে ভালোবেসে এসেছে সে, শত্রু ভাবিনি কখনো। আজ হঠাৎ করেই তার ভাই এই সত্য মেনে নেবে ভাবেনি সে। তবুও বুকের গভীরে একটা অনুভূতি ছড়িয়ে গেল। তার কাঁধের কাছে মুখ লুকিয়ে কাপা কণ্ঠে বলল, ভাইয়া, তুমি কোথা থেকে জানলে এসব? আবরার এবার ধীরে ধীরে অরিসকে নিজের বুক থেকে আলগা করল। তার মুখে এক ঝাঝালো রাগের ছাপ। তুই ভাবছিলি, বলবি না আর আমি জানব না? খুব বড় হয়ে গেছিস, তাই না? নিজের বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারছিস? তোর ভয় করে না আমার সামনে এই মিথ্যা কথা বলতিস দিনের পরে দিন? অরিস কিছু বলার চেষ্টা করল, কিন্তু আবরারের তীক্ষ্ণ দৃষ্টি তাকে চুপ করিয়ে দিল। এক মুহূর্তের নীরবতা, তারপর হুট করেই অরিস এবার শক্ত করে আবরারকে জড়িয়ে ধরল। আবরারের গা ছমছম করে উঠল। এই ছেলেটা, যাকে সে শত্রু ভেবেছিল, যার দিকে বন্দুক তাক করে রাখতে এক মুহূর্ত দ্বিধা করেনি, সেই আজ বুকের সাথে চেপে ধরেছে। কিছুক্ষণ চুপ থেকে অরিস ফিসফিস করে বলল, তুমি বিশ্বাস করতে না ভাইয়া, তাই কিছু বলিনি। আবরার এবার ধীরে ধীরে অরিসকে দূরে সরিয়ে নিল। তার চোখ ভিজে আসছে। সত্য জানার পরও কেন যেন একটা শূন্যতা তাকে ঘিরে ধরছে। তুই জানিস, দাদি যদি জানে তুই বেঁচে আছিস, সে কত খুশি হবে? অরিস একটু হাসল। দাদি জানেন, ভাইয়া, ভাবিও জানেন, আমি দাদি ওর ভাবির সাথে দেখা করে এসেছি। এই কথা শুনেই আবরারের শরীর অবশ হয়ে গেল। কি, কাকে বললি তুই? অরিস এবার গভীর দৃষ্টিতে আবরারের দিকে তাকাল। ভাবি। আবরার কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকল। সে ভাবনার জগতে হারিয়ে গেল। তার চোখের সামনে হঠাৎ করেই ভেসে উঠল সেই রাত, যে রাতে সে আতিয়াকে বিশ্বাস করতে পারেনি, যে রাতে সে নিজেই আতিয়ার সাথে অন্যায় করেছিল, তার প্রতি অবিশ্বাসের পাহাড় গড়েছিল। তুমি যা দেখেছিলে, ভাইয়া, সবই ভুল ছিল। ভাবির কোনো দোষ ছিল না। একেবারেই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছিল, আর তুমি সেই সময় চলে এসেছিলে। আবরারের হৃদয়টা ধপ করে উঠল। তার মানে, তার চোখের দেখা সত্য ছিল না। তার মানে, আতিয়া নির্দোষ। সে অরিসকে সন্দেহ করেছিল, আতিয়াকে দোষ দিয়েছিল। কতটা কষ্ট দিয়েছে সে আতিয়াকে, কতবার কত অবহেলা করেছে। নিজের মনের এই নোংরা অবিশ্বাসের জন্যই আজ তার এই শূন্যতা। হাতটা মুষ্টিবদ্ধ হয়ে উঠল। নিজের উপর ঘৃণা হচ্ছে এখন। নিজের মনের উপর ঘৃণা হচ্ছে। আবরার ধপ করে একটা সোফায় বসে পড়ল। অরিস তার পাশে দাঁড়িয়ে, মুখে একটা দুঃখী হাসি। কমা 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 কমা। কক্ষের বাতাসটা ভারী হয়ে উঠেছে। আবরার কিছু বলতে পারছে না, অরিসও না। শুধু একটা সত্য যেন নিঃশব্দে তাদের মধ্যে দাঁড়িয়ে আছে। আজ এতদিন পরে একটা সম্পর্ক আবার নতুন করে জন্ম নিল। আবরার ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আজ সে এমন একটা সত্য জানতে পারল,
যা তার পুরো জীবন বদলে দিতে পারে। সে অরিসের দিকে তাকিয়ে বলল, চল আমার সাথে। অরিস কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। না ভাইয়া, আজকে না। আবরার কপাল কুঁচকে তাকালো, যেন কিছু বুঝতে পারছে না। অরিস একটা ক্লান্ত হাসি দিয়ে বলল, তুমি যাও ভাইয়া, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তার চেয়েও বেশি, সে তোমার উপর অভিমান করে আছে। আজ তার রাগ ভাঙাও, তাকে বোঝাও যে তুমি সত্যিটা জানতে পেরেছ। আবরার এবার গভীর দৃষ্টিতে তাকালো অরিসের দিকে। ছোটবেলা থেকে যে ভাইটাকে হারিয়ে ফেলেছিল, আজ তাকে ফিরে পেয়েও যেন তাকে ছেড়ে যেতে হচ্ছে। কিন্তু অরিস যা বলেছে তা সত্যি, আজ তাকে আতিয়ার কাছে ফিরতে হবে। আবরার এক পা এগিয়ে গিয়ে অরিসের কাঁধে একটা শক্ত করে চাপ দিল। অরিসও মাথা ঝুঁকিয়ে ভাইয়ের স্পর্শ অনুভব করল। কিছু না বলেও যেন দুজনের মাঝে হাজারো কথা আদান প্রদান হয়ে গেল। আবরার ধীরে ধীরে পেছনে ঘুরল, দরজার দিকে এগিয়ে গেল। পাগুলো ভারী লাগছে, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। অরিস দরজার ফ্রেমে দাঁড়িয়ে ভাইকে বিদায় জানালো, চোখে এক ঝাপসা দৃষ্টি। এই প্রথম তারা ভাই হিসেবে একে অপরকে স্বীকার করল, তাও এতগুলো বছর পর। গাড়িতে উঠে ব্যাকসিটে বসল আবরার। গাড়ি ড্রাইভ করছে আরিফ, কিন্তু সে জানে তার ভাই এখন বাস্তবে নেই। সে আছে এক অন্য জগতে, যেখানে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সে বুঝতে পারছে তার করা প্রতিটি ভুল কতটা গভীর ছিল। সে আতিয়াকে কষ্ট দিয়েছে, অবিশ্বাস করেছে, তার চোখের দেখা সত্য বলে মেনে নিয়েছে, কিন্তু মনের দেখা সত্য কখনো বোঝার চেষ্টা করেনি। আজ সব সত্য তার সামনে, কিন্তু সত্য জানার পরও বুকের ভেতরটা ভারী লাগছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আবরারের ঠোঁটের ফাঁক দিয়ে। এতদিন যে ভুলের বোঝা বয়ে বেরিয়েছে, তা কি আতিয়া ক্ষমা করবে? গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো আবরার। রাতের বাতাস গাল ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু এই বাতাসেও তার বুকের ভেতরের ভার কমছে না। আজ সে ফিরছে, কিন্তু আতিয়া কি তাকে গ্রহণ করবে? আবরার চোখ বন্ধ করল, একটাই উত্তর খুঁজে পেল, আজ ফিরতেই হবে। রাত 11টা বাজে, চারপাশ নিস্তব্ধ। শহরের এক কোণে পরিত্যক্ত একটা গোডাউন, যেখানে দিনের আলো কখনো প্রবেশ করে না, আজ সেখানে জমে উঠেছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। গোডাউনের ভেতরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কোণে পড়ে থাকা কাঠের বাক্স আর ভাঙা টিনের স্তূপে জমে থাকা ধুলো বাতাসে উঠছে। একটা ঝুলন্ত লাইট মৃদু দোল খাচ্ছে, তার হলদেটে আলোয় ছায়াময় হয়ে উঠছে চারপাশ। মিস্টার আনোয়ার পায়ের ওপর পা তুলে বসে আছেন একটা পুরনো চেয়ারে। সে চেয়ারটাকে ধীরে ধীরে দোলাচ্ছে, যেন এই নীরব রাতের রাজা তিনিই। তার ঠোঁটে এক রহস্যময়ী হাসি, চোখে গভীর এক ষড়যন্ত্রের ছাপ। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি মুচকি হাসল। কেমন আছো সোহিনী? মেয়েটি আর কেউ নয়, সোহিনী। সোহিনী একপাশে চুল সরিয়ে ঠান্ডা গলায় বলল, ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? মিস্টার আনোয়ার গম্ভীর হাসি দিয়ে বলল, তোমার আগমনে আমি আরও ভালো হয়ে গেছি। তার কণ্ঠে অদ্ভুত উচ্ছ্বাস, যেন একটা শিকার তার জালে ধরা পড়েছে। সোহিনী এবার ধীরে ধীরে একটা ভাঙা টেবিলের দিকে এগিয়ে গেল, টেবিলের ওপর আঙুল চালিয়ে ধুলোর স্তর তুলে নিল, তারপর সেই ধুলো উড়িয়ে দিয়ে বাঁকা হাসল। মিস্টার আনোয়ার তার চোখ সরু করে তাকাল, তারপর গভীর গলায় প্রশ্ন করল, তোমার প্ল্যান কি? সোহিনী চেয়ারের হাতলে এক হাত রেখে চোখে শয়তানি ঝিলিক এনে বলল, খেলা শুরু হোক আঙ্কেল, এবার শুধু একটা মাত্র চাল। তারপর সে থামল, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সবাই কাঁদবে। এই কথা শুনে মিস্টার আনোয়ার হো হো করে হাসতে লাগল। তার হাসির প্রতিধ্বনি গোডাউনের ভেতরের শূন্যতা কাঁপিয়ে দিল। খেলা জমে যাবে। তার চোখে এখন ঝলসে ওঠা আগুনের দৃষ্টি। সে ধীরে ধীরে বলে উঠল, কখন, কি লাগবে, কাকে লাগবে, তুমি শুধু আমাকে বলো। তারপর দেখো এই শহর কেমন ধুলোয় মিশে যায়। সোহিনী এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, ঠোঁটে অদ্ভুত এক হাসি। ঠিক আছে আঙ্কেল, এখন আমি চলি, নয়তো আম্মু চিন্তা করবে। এই বলে সে দরজার দিকে এগিয়ে গেল, তারপর এক ঝটকায় বাইরে বেরিয়ে অন্ধকারের সঙ্গে মিশে গেল। কমা সোহিনী চলে যাওয়ার পর মিস্টার আনোয়ার কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর হঠাৎ গগনবিদারী এক ভয়ঙ্কর হাসি হাসল। গোডাউনের পুরনো দেয়াল কেঁপে উঠল সেই হাসির শব্দে। আশেপাশের জঙ্গলে থাকা পশু পাখি ছুটে পালাতে লাগল। দূর থেকে একটা কুকুর করুণ স্বরে ডাকতে লাগল। আকাশের চাঁদ মেঘের আড়ালে হারিয়ে গেল,
যেন এই রাত এক নতুন ষড়যন্ত্রের সাক্ষী হতে চলেছে। আবরারের গাড়ি এসে থামল বিশাল বাগানবেষ্টিত তার প্রাসাদসম বাড়ির সামনে। গাড়ির দরজা খুলতেই ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল। সে ধীর পায়ে নেমে এলো, ক্লান্ত শরীরটাকে সামলাতে একটু স্থির হল। বাম হাতে থাকা দামি কালো বেল্টের ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 11:55 বাজে। তারপর ধীরে চোখ ফেরালো পাশে থাকা আরিফের দিকে। আরিফ, তুই এখন যা, আমার দরকার হলে তোকে ডেকে নেব। আরিফ সম্মান দেখিয়ে বলল, জি ভাই, আমি যাচ্ছি। তারপর দ্রুত সরে পড়ল। আবরার এবার সদর দরজার দিকে এগিয়ে গেল। পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে তালা খুলল। তারপর এক ঝটকায় দরজা বন্ধ করে আবার লক করে দিল। রাত গভীর, পুরো বাড়িতে একটা নীরবতার ছায়া নেমে এসেছে। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগল সে, পা ফেলার শব্দও যেন রাতে বেশি স্পষ্ট শোনাচ্ছে। নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাসওয়ার্ড টাইপ করল দরজার কিপ্যাডে। বিপ, লক খুলে গেল। দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে ঢুকল আবরার। রুমের ভেতর গাঢ় অন্ধকার। সে হাতরে সুইচ বোর্ড খুঁজে লাইট অন করল। আর তখনই তার দৃষ্টি আটকে গেল বেডের ওপর। আতিয়া গুটিয়ে শুয়ে আছে। তার পাশেই ছোট্ট কলিজার টুকরো, তার সন্তান। বিছানার ওই দৃশ্য দেখে আবরারের ঠোঁটে এক ক্লান্ত কিন্তু প্রশান্ত হাসি ফুটে উঠল। এই দৃশ্যটা যেন সব ক্লান্তি, সব অস্থিরতা ভুলিয়ে দিল এক মুহূর্তে। কিন্তু না, এখনই গিয়ে তাদের জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও আগে ফ্রেশ হতে হবে। মন আর মাথা ঠান্ডা করতে হবে। সে ধীরে কভার খুলে প্রয়োজনীয় জিনিস বের করল। তারপর ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। খট খট শব্দে আতিয়ার ঘুম ভেঙে গেল। সে ধীরে চোখ খুলল। একটু ঝাপসা লাগছে প্রথমে, তারপর চারপাশে তাকিয়ে দেখল রুমের লাইট অন, আর ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। তখনই তার বুক ধক করে উঠল। আবরার এসেছে। সে পাশে ঘুমন্ত সন্তানকে একবার দেখে নিয়ে ধীরে উঠে বসল। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকল। আবরার ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার ভেজা চুল থেকে পানি টপটপ করে গড়িয়ে পড়ছে ঘাড় বেয়ে। বাতাসে হালকা সাবানের ঘ্রাণ মিশে আছে, যেন পুরো রুমে একটা সতেজতার আভাস ছড়িয়ে দিয়েছে। তার চোখ ধীরে ধীরে বেডের দিকে গেল। আতিয়া চুপচাপ বসে আছে। তার সন্তানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আবরার ঠোঁটের কোণে একপাশে হালকা হাসি ফুটল। তারপর ধীর পায়ে বেডের দিকে এগিয়ে গেল। আতিয়া শুনতে পাচ্ছিল আবরারের পায়ের শব্দ। সে বুঝতে পারছিল আবরার তার কাছেই আসছে। কিন্তু সে প্রতিক্রিয়া দেখাল না, শুধু ভ্রু কুঁচকাল, কিন্তু মুখে কিছু বলল না। আবরার তার পাশে বসে পড়ল। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল আতিয়ার দিকে। তারপর হুট করেই ঝটকা মেরে আতিয়াকে কোলে তুলে নিল আবরার। আতিয়া হঠাৎ এমন আচরণে হতবাক হয়ে গেল। তার শরীর শক্ত হয়ে গেল, এক ধরনের অস্বস্তির শিহরণ বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। তারপরই সে অনুভব করল আবরারের বলিষ্ঠ হাত তার কামিজের উপর দিয়ে তার কোমর জড়িয়ে ধরেছে। আতিয়া ধরফিয়ে উঠল। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। কিন্তু আবরার কোনো প্রতিক্রিয়া দেখাল না, বরং তার ঠোঁটের কোণে এক চতুর হাসি ফুটল। তারপর এক ঝটকায় আতিয়ার ঘাড় থেকে চুল সরিয়ে মুখ গুজে দিল ঘাড়ের নরম ত্বকে। আতিয়া কেঁপে উঠল। শরীরের প্রতিটা রোমকূপে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি খেলে গেল। আবরার অবিচল কণ্ঠে বলল, বউয়ের সাথে রোমাঞ্চ করছি, ছাড়ার তো প্রশ্নই আসে না, ঘরওয়ালি। আতিয়ার রাগে চোয়াল শক্ত হয়ে গেল। সে কঠিন গলায় বলল, কে আপনার বউ? কেন আমাকে ঘরওয়ালি ডাকছেন? কেন আসছেন আমার কাছে? আমি তো নষ্টা, সরুন। এই কথা শোনামাত্রই আবরারের চোখ কটমট করে উঠল। তার বলিষ্ঠ বাহুতে চাপ বেড়ে গেল। আতিয়ার কোমর এমনভাবে শক্ত করে ধরল যেন সে 1 ইঞ্চিও নড়তে না পারে। তারপর ধীর গতিতে তার ঠোঁট আতিয়ার ঘাড় থেকে সরে গিয়ে কানের কাছে এল। ফিসফিস করে বলল, শোন বউ, রাগ ভাঙানো, অনুনয় বিনয় করা এসব আমার ধাতে নেই। আমি যা চাই সেটা আমি নিই। আর আমি এখন চাই আমার বউয়ের সাথে বাসর করতে। আতিয়ার চোখ বিস্ফারিত হয়ে গেল। কিন্তু সে কিছু বলার আগেই আবরার তার কোমরে আরও জোরে টান দিল। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুই একটা শব্দও করবি না। যদি করিস তাহলে হাত পা খাটের সাথে বেঁধে ফেলব। তোর মুখ কাপড় দিয়ে চেপে ধরব। তারপরও আমার বাসর হবে, বুঝেছিস? আতিয়ার শরীর হিম হয়ে গেল। তার চোখ জলে ভরে উঠল। কিন্তু সে জানে আবরারের কথায় প্রতিবাদ করা মানে আরও বড় ঝড় ডেকে আনা। রাতের বাতাস জানালার পর্দা সরিয়ে এক অদ্ভুত শিহরণ তুলল।
বাইরে চাঁদের আলো মৃদু জ্বলছিল, কিন্তু ভেতরে কেউ একজন ভয়, দুঃখ আর অস্থিরতার এক ভয়ঙ্কর রাতে ডুবে যেতে চলেছে। রাত গভীর, বাতাস নিস্তব্ধ। আবরার ধীরে ধীরে আতিয়ার গলায় মুখ রাখল। তার গরম নিঃশ্বাস আতিয়ার নরম ত্বকের ওপর ছোঁয়া বুলিয়ে গেল। আর পরমুহূর্তেই গভীর এক চুম্বন। আতিয়া কেঁপে উঠল। তার শরীরের প্রতিটি স্নায়ু যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। আবরার এবার এক ঝটকায় আতিয়াকে ঘুরিয়ে তার মুখোমুখি করল। তার বলিষ্ঠ হাত আতিয়াকে শক্ত করে ধরে রাখল। আতিয়ার দুই পা দুই পাশে রেখে তাকে আরও কাছে টেনে নিল। আতিয়া কিছু বলতে গেল, কিন্তু শব্দ গলা দিয়ে বের হল না। শুধু চোখ বন্ধ করল, যেন এই মুহূর্তটাকে মেনে নিয়েছে। আবরার এবার তার এক হাত আতিয়ার মাথার পেছনে রাখল। ধীরে ধীরে তাকে আরও কাছে আনল। তাদের ঠোঁটের মাঝে মাত্র 1 ইঞ্চি দূরত্ব। যেন সময় থমকে গেছে। এই মুহূর্তে সবকিছু এক হয়ে যাবে। ঠিক তখনই ওয়া আরিয়ান কান্না করে উঠল। আবরার বিস্মিত হয়ে থমকে গেল। তারপর বিরক্ত হয়ে তাকালো ছোট্ট শিশুটার দিকে। আতিয়া তৎক্ষণাৎ আবরারের কোল থেকে বেরিয়ে এল। আর আরিয়ানকে কোলে তুলে নিল। তারপর স্নেহমাখা কণ্ঠে বলল, কিরে সোনা, কাঁদছ কেন? আবরার আরিয়ানকে খানিকক্ষণ বিস্মিত দৃষ্টিতে দেখল। তারপর বিরক্ত কণ্ঠে বলল, বেডা আমাকে ভালোবাসে না, তাই তো বউয়ের সাথে একটু চুমু খেতেও দিল না। আতিয়া মুখ চেপে হাসি লুকানোর চেষ্টা করল, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঠিকই ফুটে উঠল। আতিয়া এবার আরিয়ানকে বিছানায় শোয়ানোর চেষ্টা করল, কিন্তু হল কি, আরিয়ান আবার কান্না করে উঠল। আতিয়া একটু অবাক হল। আবরার এবার ভ্রু কুঁচকে তাকালো আরিয়ানকে দেখে। তারপর ফুঁসতে ফুঁসতে বলল, বেডা বুঝছে, আমি আমার বউয়ের কাছে যেতে চাই, তাই ইচ্ছে করে এমন করছে। তারপর হতাশ কণ্ঠে বলল, ঈশ্বস, চুমুটা নিতেও পারলাম না, মনটা আনচান করছে বউয়ের চুমুর জন্য। আতিয়া এবার আর লুকোতে পারল না, ঠোঁটের ওপর হাত রেখে খিলখিল করে হাসল। আবরার এবার কিছু বলবে কি বলবে না, তার আগেই বিছানার একপাশে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি এতটাই চেপে বসেছিল যে মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। আতিয়া আরিয়ানকে কোলে নিয়েই শুয়ে পড়ল। ছোট্ট শরীরটা তার বুকের সাথে আবদ্ধ হয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল সেও। রাতের অন্ধকার সাক্ষী থাকল এক অধরা চুম্বনের, যা আতিয়া পেল না, আর আবরার হারাল। সোনালি রোদের স্পর্শে আতিয়ার চোখ পিটপিট করে উঠল। সে ক্লান্ত চোখে তাকাল, কিন্তু শরীরটা ভারী লাগছে। মনে হল যেন এক বিশাল হাতি তার ওপর শুয়ে আছে। আস্তে আস্তে চোখ খুলে রোদের ছটা স্পষ্ট হল। তারপরই সে বুঝল, আবরার তার ঘাড়ের ওপর হাত পা ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আর আতিয়ার গলায় আবরার মুখ ডুবিয়ে আছে। আতিয়া হালকা কেঁপে উঠল। আবরারের গরম নিঃশ্বাস তার গলায় পড়তেই শিহরণ জাগিয়ে তুলল। সে বুঝতে পারল, তার গায়ে উড়োনাটাও নেই। আতিয়া পাশ ফিরে তাকাল। আনিয়া আর আরিয়ান জেগে গেছে, খেলা করছে। আতিয়া এবার আস্তে আস্তে উঠতে চাইল, কিন্তু আবরারের ভারী শরীরের বাঁধনে আটকে গেল। তার নড়াচড়ায় আবরারের ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো কণ্ঠে আবরার আলসেমি ভরা স্বরে বলল, বউ, এমন করিস কেন? চুপচাপ থাক, খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। আতিয়ার মেজাজ এবার তিরিক্ষি হয়ে উঠল। সে রেগে গিয়ে বলল, সারেন, হাতির মতো শরীর আমার উপর ফেলে রেখেছেন। আমি তো ইন্নালিল্লাহি হয়ে যাচ্ছি। কেন আমাকে এমন জড়িয়ে ধরে আছেন? আবরার এক চিলতে মিষ্টি হাসি দিয়ে বলল, উহুম উহুম, বেশি নড়াচড়া করিস না, বউ। তারপর কামিজের উপর দিয়ে একটুখানি শক্ত করে বউকে কাছে টেনে নিল। কথার মাঝেই ফিসফিস করে বলল, রাতে বাসর করতে পারলাম না, তাই সমস্যা নেই। এখন যদি ঘুমাতে না দিস, তাহলে কিন্তু। তার কণ্ঠে শয়তানি এক ইঙ্গিত। এখনই বাসর সেরে ফেলব। তাহলে বল, আমাকে ঘুমাতে দিবি নাকি? নীরব আত্মসমর্পণ। আতিয়া থেমে গেল, আর কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে চোখ বন্ধ করল। আবরার বাঁকা হাসি দিল, তারপর আবার আতিয়ার গলায় মুখ গুজে দিল। কিন্তু শান্ত মুহূর্ত বেশি স্থায়ী হল না। ওয়া আরিয়ান আর আনিয়া একসঙ্গে কান্না জুড়ে দিল। আতিয়া সঙ্গে সঙ্গে উঠে পড়ল। আবরারও আর আলসেমি করতে পারল না। আতিয়া আরিয়ানকে কোলে তুলল আর আবরার আনিয়াকে কোলে নিয়ে হাসিমুখে দোলাতে লাগল। তারা জন মিলে এদিক ওদিক বলে বাচ্চাদের চুপ করানোর চেষ্টা করল। একটু পরই বাচ্চারা শান্ত হয়ে গেল। আতিয়া জনকে দোলনায় শুইয়ে দিল। তারপর নিজেকে ফ্রেশ করতে বাথরুমের দিকে এগিয়ে গেল।
আর আবরার, সে 4 মাস বয়সী 2 ফুটফুটে সন্তানের দিকে তাকিয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগল। যদিও তারা কিছুই বুঝবে না, তবুও যেন পিতা আর সন্তানের মাঝে এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি হল।